100% মেসির রেড কার্ড পাওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হলো না। দীর্ঘদিন ধরে কিন্তু এটা চলে আসছে যে যারা সুপারস্টার বা বড় বড় দল এরা ফিফার কাছ থেকে একটা বাড়তি সুবিধা পায়। মেসির এইটা দেখার পরে আমার কাছে এটাই মনে হয়েছে, যেমন এটা যদি প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ হতো কিংবা লা লিগার কোনো ম্যাচ হতো, ইভেন পিএসজি মানে লিগ ওয়ানের যদি কোনো ম্যাচ হতো, সেখানে কিন্তু অবশ্যই কার্ড খায়। স্বাগত বাংলা ভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন জিতবে কেতে। ফুটবলের উত্তাপ এখন তুঙ্গে। মেসি আবারও প্রমাণ করলেন তিনি কেন বিশ্বের সেরা। দুর্দান্ত এক হ্যাট্রিকে দলকে জেতালেন, কিন্তু ম্যাচের একটি মুহূর্ত নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকের মতে মেসির লাল কার্ড পাবার কথা ছিল, কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে আসলে বিতর্কের চেয়েও ফলাফলটাই বড়, এবং সেখানে দেখা যাচ্ছে মেসি আবারও সেই মহানায়ক, মানে জেতার নায়ক। আর অন্যদিকে কিন্তু আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আজ মাঠে নামছে। তাহলে প্রশ্ন একটাই, ম্যাচে জিতবে কে? সাথে আছে আমি রাম হাসান, আমি আখতারুজ্জামান, আমি হাসনাত জুবায়ের। শুরুতেই ম্যাচের একটি বিতর্কিত মোমেন্ট নিয়ে কথা বলতে চাই, যিনি অলরেডি এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আমি যদি একটু কোট করে বলি, মোরেনো যিনি ESPN-এর বিশ্লেষক, ফুটবল বিশ্লেষক, তিনি বলছেন 100% মেসির রেড কার্ড পাওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হলো না। এবং সেক্ষেত্রে তিনি আরেকটি বিষয় এনেছেন যে বড় প্লেয়াররা যে একটা মাঠে আলাদা অ্যাডভান্টেজ পায়, সেই ইস্যুটা কিন্তু তিনি টেনেছেন। আপনার কাছে কি মনে হয়? আমার কাছেও এটাই মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এটা চলে আসছে যে যারা সুপারস্টার বা বড় বড় দল এরা ফিফার কাছ থেকে একটা বাড়তি সুবিধা পায়। মেসির এইটা দেখার পরে আমার কাছে এটাই মনে হয়েছে, যেমন এটা যদি প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ হতো কিংবা লা লিগার কোনো ম্যাচ হতো, ইভেন পিএসজি মানে লিগ ওয়ানের যদি কোনো ম্যাচ হতো, সেখানে কিন্তু অবশ্যই কার্ড খায়। যে আপনি একটা ট্যাকেল করবেন, মানে একটা মানে আপনার বল সামনে পেছন দিক থেকে আপনি ট্যাকেল করতেছেন, এবং তা আপনার মানে আপনার পায়ের বুটের আঘাতে এখানে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ার যথেষ্ট সংখ্যা ছিল। সেখানে মানে ওখানে আলজেরিয়ার যে ক্যাপ্টেন পড়ে গেছে, কিন্তু এখানে এসব কেসে আমরা দেখেছি একদম ডিরেক্ট রেড, হ্যাঁ ডিরেক্ট, মানে এবং যদি মেসি ডিরেক্ট রেড কার্ড পেত তাহলে ম্যাচের ফলাফলটা যেমন ম্যাচের ফলাফল যেমন পাল্টাতো, সেটা তার থেকে বড় কথা হচ্ছে ফিফার যে বাণিজ্য, বিশ্বকাপ বাণিজ্য, এই জায়গায় একটা বড় ভাটা পড়তো। এখানে ভিআরের দিকেও আশ্রয় নেওয়া হয়নি। চিন্তা করেন আপনি এই জায়গাটায় ভারের তাহলে এখানে গুরুত্ব কতটুকু, যদি এখানে রিভিউতেও যদি এটা কোনো আসতো, শাস্তি আসতো, সেক্ষেত্রেও মানে বিশ্বকাপের উপরে প্রভাব পড়তো, যে কারণে এটা আসলে অত মূল্যায়ন করা হলো না। তাহলে কি আমরা বলতে পারি মেসি, নেইমার, রোনালদো, হ্যাঁ এগুলো ব্র্যান্ড। যেমন আমি গতকালকে কিন্তু বলেছিলাম যে নেইমার তো আনফিট প্লেয়ার, কেন নেওয়া হয়েছে? ফিফার বাণিজ্যের কারণে। নেইমার থাকলে, নেইমারের কিছু ভক্ত আছে, নট ব্রাজিলিয়ান ফ্যান, তারা মেসির কিছু ফ্যান আছে, তারা আর্জেন্টিনার ফ্যান না, মেসির ফ্যান। এখন সেই ফ্যানগুলো আসলে এসেছে বিশ্বকাপের জন্য, তারা ম্যাচ দেখবে, তারা টুর্নামেন্টে ঘিরে ওখানে অবস্থান নিবে, একটা বড় বাণিজ্য আছে, ওখানে বড় বড় স্পন্সর আছে, যারা মেসির স্পন্সর, দলের স্পন্সর, সব মিলিয়ে এই বড় টাকার একটা হিসাব কিতাব আছে এখানে। মোরেনো কিন্তু একদম জোর দিয়ে হ্যাঁ বলছেন যে এটি 100% লাল কার্ড পাবার কথা ছিল, এবং ফাউলটা তিনি একদম সহজভাবে নেন নাই, এবং তবে এখানে আমি আপনার কাছে আসবো। সেক্ষেত্রে আমরা এর কোনো প্রতিক্রিয়া পড়বে কিনা আগামী ম্যাচগুলোতে? ম্যাচগুলো পড়বে কি, আজকে আমরা যদি একটু টুইটার বা একটু এক্স ঘাটি বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ঘাটি, সেখানে কিন্তু অনেক ফুটবল ফ্যানই তারা কিন্তু বলা শুরু করেছে বিশ্বকাপ একটা পাতানো বা একটা নাটকের মঞ্চায়ন হচ্ছে এখানে, শেষে কি হবে তার হয়তো স্ক্রিপ্ট লেখা আছে, সেটারই একটা ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে। আমরা দর্শক হিসেবে বলতেই পারি এরকম স্ক্রিপ্টেড ম্যাচ আমরা দেখতে চাই না। অবশ্যই না, সে যত বড় সুপারস্টার হোক না কেন, ম্যাচের স্বাভাবিকতা বজায় রাখার জন্য আমরা মনে চাইবো যে অবশ্যই যেটা ঘটছে সেটা ঘটবে, রেফারি সমান আইনের ভিতরেই থাকবে। এটাই আমারও এটাই চাওয়া। একটু আর্জেন্টিনার ভক্ত জুবায়ের আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই আপনার প্রত্যাশা কেমন ছিল এবং ম্যাচ শেষে কেমন অনুভব করছেন? আজকে যেহেতু প্রথম ম্যাচ ছিল এবং একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে আসলে প্রত্যাশাই ছিল যে আর্জেন্টিনা জিতবে, এবং এটা প্রত্যাশা যে এখানে 3 স্টারের জায়গায় 4 স্টার হবে। সো সেই জায়গা থেকে প্রত্যাশা আসলে মানে ভক্ত হিসেবে যে প্রত্যাশা নিয়ে খেলা দেখতে বসলাম সেটা শতভাগ পূরণ হয়েছে। যে বিতর্কটা নিয়ে কথা হচ্ছে সেটা আসলে হ্যাঁ, মানে আমরা যদি চিন্তা করি যে ফুটবলের যে নিয়ম বা
লিগ খেলাগুলোর ক্ষেত্রে একরকম, আবার কিন্তু মানে ওয়ার্ল্ড কাপ বা বড় মঞ্চের যে খেলাগুলো সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটা হচ্ছে যে তারকার একটু বিশেষ ছাড় পায়, এটা কিন্তু নট অনলি মেসি, এটা কিন্তু আপনি বিগত অন্যান্য খেলোয়াড়দের আমি ক্ষেত্রে যেটা বলেছি শুধু মেসি না, এটা এটা নেইমার, শুধুমাত্র মেসি না, যদি এমন হতো যে শুধুমাত্র মেসি এই এই ছাড়টা পেয়েছে আর কেউ পায়নি এবং আমি কখনো। যদি আরেকটু ম্যাচটা আরেকটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেখানে কিন্তু আমি আরো কিছু মানমুখী অ্যাকশন দেখেছি আর্জেন্টিনার প্লেয়ারদের, এখানে আমি সেক্ষেত্রেও কিন্তু রেফারি বাঁশি হ্যাঁ সেটা ম্যাচের স্ট্যাটিস্টিক্স আর্জেন্টিনা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা খেলেছে, স্ট্যাটিস্টিক্স বলতেছে আজকের ম্যাচে 12টা ফাউল করেছে আর্জেন্টিনা, সেটাই বলতে আলজেরিয়ার চাচ্ছি। ফাউল সংখ্যা মাত্র 8টা, এবং কিছু ক্ষেত্রে কিন্তু বাঁশি বাজেও নি। বাঁশি বাজেও নি, এটা আমি বলছি যে এটা বাঁশি আমার কাছে বাজার, অবাক লেগেছে, বাঁশি এবং বাজার পরও পক্ষপাতমূলক আচরণ আমি আর্জেন্টিনা যেখানে বড় দল, দেখেছি। যেখানে বড় দলের মানে ফাউলের সংখ্যা থাকে কম, সেক্ষেত্রে এখানে ছোট দলের ফাউল সংখ্যা কম, এটা আসলে ভাবার বিষয়। তবে আর্জেন্টিনার খেলা ল্যাটিন আমেরিকার ফুটবলে একটু মারমুখী না, বিষয়টা আলজেরিয়াও থাকে। কিন্তু আফ্রিকান টিম, কিন্তু তারা কিন্তু এভাবে খেলেনি। আফ্রিকান টিমগুলো আমরা জানি যে তারা অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, Aggressive কিন্তু সেই football। ক্ষেত্রে অবশ্য মরক্কো এবং আলজেরিয়া দুইটাই একটু মানে মোটামুটি সভ্য কান্ট্রি, বা সভ্য বলবো না, মানে শান্ত কান্ট্রি, যে কারণে হয়তো এরকম একটা দেখেছি আমরা। জোবার, আপনার কাছে আসবো, আপনার এক্সপেকটেশন কি? আর্জেন্টিনা এবারও কি কাপ জিতবে নাকি আপনার এক্সপেকটেশন জানবো। আজকে যে খেলাটা দেখলাম, বিশেষ করে আমি বিশেষভাবে নজর দিতে চাই সেটা হচ্ছে ডিফেন্ডিং এর ক্ষেত্রে। আমরা জি। 2014 বিশ্বকাপ কিংবা 2018 বিশ্বকাপের দিকে তাকালে যেই অভিযোগটা আর্জেন্টিনাকে ঘিরে সবসময় ছিল, সেটা হচ্ছে ডিফেন্ডিংটা খুব দুর্বল ছিল, দুর্বল ছিল। আর্জেন্টিনার ডিফেন্স খুব দুর্বল ছিল। কিন্তু এবার তা আজকে দেখতে আজকে যেটা পাচ্ছেন দেখলাম না। যে খুবই শক্তিশালী একটা ডিফেন্স আমরা দেখতে পেলাম। তবে একটা ম্যাচ দিয়ে তো আসলে মূল্যায়ন করা যাবে না, তবে করা যেহেতু যায় তারা না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা সেই ধারাবাহিকতাটা বজায় রেখেছে, সেই জায়গা থেকে ডিফেন্সটা আরো ভালো হবে এটাই একদম, প্রত্যাশা। একদম। তবে আমি কিন্তু এখানে ডিফেন্ডে আমি এই যে খুব শক্তিশালী যে বলবো তাও এরকম না, যেখানে মানে যেখানে অন টার্গেট শট একটাও নিতে পারেনি, সেখানে আসলে ডিফেন্সের সক্ষমতা কতটুকু, এটা মানে যদি মানে 6টা শট নিয়েছে অফ টার্গেটে, অন টার্গেটে 0 আলজেরিয়া, সে যদি এখানে 5টা শট নিতে পারতো, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে না আসলে কতটা তাদের রক্ষণ শক্তিশালী বা সামলাতে এখানে সক্ষম। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আমি কিন্তু মেসিকে খুব আনমার্ক দেখেছি, তাকে কিন্তু অনেক সময় মার্ক করেই নাই বলা চলে। মানে এটা হ্যাঁ, এই এবং জায়গাটাও শুধু আমার ওটা না, মেসির চোখে পড়েছে। গতিও ভালো ছিল, মেসির খেলার সন্দেহ নাই। মেসি দুর্দান্ত হ্যাঁ, ভালো খেলেছে, হ্যাঁ, কিন্তু কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড় প্লেয়ারদেরকে যেভাবে প্রোটোকলে রাখা হয় আলজেরিয়া করতে সেটা পারে আমি বিষয়টা, দেখি হ্যাঁ, নাই। তারা করতে পারে। এবং তাদের কোচের অ্যানালাইসিসও আমি পরে যেটা শুনেছি আর কি, উনিও বলেছে যে প্রথম 2 গোল আসলে আমাদের ভুলের কারণেই হয়েছে আর হ্যাঁ। কি, এমনটাই বলেছে, তিনি দাবি করেছে। এনিওয়ে, আজকের অন্য ম্যাচগুলোর দিকে একটু তাকাতে চাই। আক্তার, একটু যদি সংক্ষেপে বলতেন আমাদেরকে। সংক্ষেপে বলবো, আজকের ম্যাচ আসলে রাতেই মাঠে নামবে মাঠে নামবে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদো। যাদের মানে পর্তুগাল না মানেই এখন আসলে ওয়ান ম্যান আর্মি আমরা এখন ধরে নিচ্ছি কয়েক বছর ধরে, ক্রিস্টিয়ানো রোনালদো। সেক্ষেত্রে ম্যাচ হবে ডিআর কঙ্গোর সাথে, খুবই ছোটখাটো ম্যাচ, ছোটখাটো প্রতিপক্ষ বা দুর্বল প্রতিপক্ষ বলা তারকা হচ্ছে। তো মহাতারকা। হ্যাঁ, কিন্তু মহাতারকা, কিন্তু ওই যে মহাতারকা এখন দেখা যাচ্ছে পচা শামুকে পা কাটার যে ব্যাপারটা, যেমন আমরা স্পেনকে দেখলাম যে বারবার অ্যাটাক, মানে এতগুলো 27টা টার্গেট, মানে অফ টার্গেট, তবে রোনালদোর উপর একটা বাড়তি চাপ থাকবে, এমবাপ্পের এত ভালো দুর্দান্ত সবাই, আমি বলবো performance এবং মেসির হালান্ডকে ভালো এবং করেছে, হালান্ড, তারপরে সবকিছু মিলে হ্যাঁ, সবগুলো একটা তারকা বাড়তি চাপে থাকবে রোনালদো। তা ঠিক। এবং তাদের তো বলা বলা যদিও সে দাবি করছে পরের বিশ্বকাপ খেলবে, কিন্তু আসলে বয়স কুলোবে না, এটা তার শেষ বিশ্বকাপ এখনো ধরা হচ্ছে। তবে পরের বিশ্বকাপ খেলার সম্ভাবনাও আমি অল্প করে দেখছি, কারণ পর্তুগালে স্বাগতিক মানে কো-হোস্ট আছে, co-host সেই হচ্ছে হিসেবে থাকতে পারে। কিন্তু এবার আসলে ওই যে গতবার যেমন মেসির জন্য আর্জেন্টিনার সমস্ত প্লেয়াররা খেলেছিলেন, এবার আমার কাছে মনে হয়েছে যে পর্তুগালের পুরো স্কোয়াডটা আসলে রোনালদোর জন্যই খেলবে। আমরা একটু প্রেডিকশন প্রেডিকশন এখানে আমি দিচ্ছি 2-0, 2-0 পর্তুগাল 2, কঙ্গো 0। অঙ্ক শূন্য। আপনার কোনো প্রেডিকশন আছে? আমার প্রেডিকশন হচ্ছে ড্র হবে। ড্র হবে। হ্যাঁ। পর্তুগাল 1 নাকি পর্তুগাল 1 0-0? বা 1-1 বা 0-0, বাট মানে ড্র হওয়ার সম্ভাবনা আমরা আছে। তারপরে ম্যাচে একটু যেতে চাই। পরের ম্যাচ কিন্তু আজকে হাই ভোল্টেজ যে ম্যাচটা আজকে ম্যাচটা যেটা আছে সেটা ক্রোয়েশিয়া কিন্তু versus ক্রোয়েশিয়া ইংল্যান্ড, এবং এই ম্যাচটাই খুবই জমজমাট হবে বলে মনে হচ্ছে, কারণ দুইটাই হচ্ছে ইউরোপীয় টিম, দুইটাই হচ্ছে শক্তিশালী দল এবং পাশাপাশি অবস্থান করা, এবং ফুটবল ট্যাকটিক্স দুইটারই প্রায় সেম। প্রায় আমরা same, যতটুকু দেখি মানে ক্রোয়েশিয়ার অনেক প্লেয়ারই তবে ইংল্যান্ডকে কি একটু এগিয়ে রাখা যায় না? এক্ষেত্রে ইংল্যান্ডকে রাখছি আমি। এখন এখানেও হ্যারিকেন সে এবারে হয়তো বা তার এটাও শেষ বিশ্বকাপ হওয়ার একটা মানে ইয়ে রয়েছে, সবাই হইতেও পারে, এটা পিকফোর্ডেরও হয়তো শেষ বিশ্বকাপ হইতে পারে। সেক্ষেত্রে আমার কাছে এটা এই ম্যাচ আমি বলছি যে
এক এক গোলে ড্র হচ্ছে। এক এক গোলে ড্র হচ্ছে। আপনার কোনো প্রেডিকশন আছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচটি? আমার কাছে আমি ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখবো। কেন এগিয়ে রাখবো? আসলে আমরা বিগত সময়গুলো যা দেখেছি, আসলে ক্রোয়েশিয়া কিন্তু খুবই দুর্দান্ত একটা ফুটবল আমাদেরকে উপহার দিয়েছে। আমরা যদি লাস্ট বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়েছে এবং তার আগের বিশ্বকাপে তারা হচ্ছে ফাইনাল খেলেছে, তো সেই জায়গা থেকে সেই আমি জায়গা থেকে ইংল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখবো। তবে ক্রোয়েশিয়ার রাখবেন। জেতার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হয়, আমার প্রেডিকশন এটা। আমি একটু এই ক্ষেত্রে ইংল্যান্ডকে এগিয়ে রাখতে চাই 2-1 গোলে। আমার প্রেডিকশন ইংল্যান্ড জিতবে 2-1 গোলে। আপনারা আর কিছু যোগ করতে চান? যোগ বলতে আজকে এই গ্রুপ পর্বে প্রত্যেকটা ম্যাচে মানে প্রত্যেকটা দলের একটা করে ম্যাচ খেলার যে এই পর্বটা, সেই পর্বটা কিন্তু আজকে রাতে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে গ্রুপ পর্বে আমরা দেখেছি যে এ পর্যন্ত আজকে সকাল পর্যন্ত মোট 20টা ম্যাচ হয়েছে, এর মধ্যে 8টা ম্যাচ ড্র, 12টা ম্যাচ কিন্তু ফলাফল বেরিয়েছে। তার মানে ম্যাচের সংখ্যা কিন্তু ড্রর একটা অনেক পার্সেন্টেজ প্রবণতা আছে, বেশি আছে। অনেক প্রবণতা আছে যে আপনার ম্যাচ ড্র হওয়ার ব্যাপারটা। এটা দেখা যাক কতটুকু আজকে রাত মানে আজকে রাতে যে ম্যাচ আছে 4টা ম্যাচ, এই ম্যাচটা যাওয়ার পরে আরো স্পষ্ট হয়ে যাবে যে আসলে এবারে বিশ্বকাপটা কতটা হাড্ডাহাড্ডির কতটা দিকে যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তাহলে জিতবে কেতে আজ এই পর্যন্তই, আমরা বিদায় নেই। দর্শক, জিতবে কেতে এই ছিল। আগামী পর্বে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন।